আসসালামু আলাইকুম। সাধারণ মানুষ প্রতিনিয়ত বিভিন্ন আইন বিষয়ে জানতে চান। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে পরামর্শ হলো, বিভিন্ন মামলা এবং এসবের তথ্য বিবরণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের সঠিক পরামর্শের জন্য আইনজীবীগণের সঙ্গে পরামর্শ করতে হবে। তাহলেই কেবল সঠিক আইনি পরামর্শ পাওয়া যাবে। কারণ প্রতিটি কেসের তথ্য বিবরণী এবং মামলার ধরন, মেরিট ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে এখানে আমি সাধারণভাবে কিছু সাধারণ প্রাথমিক তথ্য দিয়ে রাখছি, যেগুলো আপনাদের উপকারে আসবে। আমরা মূলত আইনজীবীগণ মামলাকে দুটি ভাগে ভাগ করে থাকি। একটি হলো ক্রিমিনাল কেস, আর একটি হলো দেওয়ানি কেস বা সিভিল কেস। এখন ক্রিমিনাল কেসগুলো মূলত যেগুলো সরকার, রাষ্ট্রপক্ষ বাদী হয়ে থাকে, সেগুলোকে আমরা মূলত ক্রিমিনাল কেস হিসেবে চিহ্নিত করে থাকি। যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ইত্যাদি বিষয়গুলোকে আমরা মূলত ক্রিমিনাল প্রকৃতির অপরাধ বা মামলা বলে থাকি। যদি মামলাগুলো মূলত ভিকটিম থানায় বা ম্যাজিস্ট্রেটের কাছে যে নালিশি ভিত্তিতে মামলাগুলো করেন, সেক্ষেত্রে মামলাগুলো রাষ্ট্রপক্ষ বাদী হয়ে থাকে। অন্যদিকে নালিশি ভিত্তিতে একজন সাধারণ নাগরিক আর একজন নাগরিকের বিরুদ্ধে যে মামলাটি করেন, যে অভিযোগটি করেন, সেই মামলাগুলোকে আমরা মূলত সিভিল মামলা বা সিভিল কেস বলে থাকি। আজকে মূলত আমি সিভিল মামলাটি বা দেওয়ানি মামলাটি নিয়ে কথা বলবো। এখন সিভিল মামলার ক্ষেত্রে সিভিল মামলাটি কোথায় করবেন এবং কীভাবে এর বিচার কার্য শেষ হয় ইত্যাদি বিষয়ে আমি মূলত কিছু প্রাথমিক তথ্য প্রদান করব। বিশেষ করে দেওয়ানি কার্যবিধি 1908 সাল অনুযায়ী বাংলাদেশের সিভিল মামলাগুলো নিষ্পত্তি হয়ে থাকে এবং সিভিল কোর্টস অ্যাক্ট 1887 সালের 3 নম্বর আইন অনুযায়ী দেওয়ানি আদালতগুলোকে মূলত 5টি ভাগে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ আদালত হলো ডিস্ট্রিক্ট জাজ, তারপর অতিরিক্ত ডিস্ট্রিক্ট জাজ, যোগ্য জাজ, সিনিয়র সহকারী জাজ এবং সর্বশেষ হলো সহকারী জাজ আদালত। এখন এইসব আদালতে কীভাবে মামলা করতে হবে এবং কোন দৃষ্টিতে করতে হবে তা নিয়ে মূলত আমি কথা বলব। এখন এইসব মামলার সীমাবদ্ধতা উপর ভিত্তি করে মূলত 3টি এখতিয়ার নির্ধারিত হয়েছে। প্রথমত হলো বিষয়ভিত্তিক এখতিয়ার, তারপর আর্থিক এখতিয়ার এবং সর্বশেষ হলো আঞ্চলিক এখতিয়ার। এখন বিষয়ভিত্তিক এখতিয়ার বলতে হলো মূলত মামলাটি দেওয়ানি প্রকৃতির হতে হবে, অর্থাৎ মামলাটি দেওয়ানি মামলা বলতে আমরা বুঝি যে বিষয়টি স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা কোনো অধিকার সংক্রান্ত, চাকরি বাকরি বা ইত্যাদি অধিকার বঞ্চিত ইত্যাদি বিষয়ে যে অভিযোগগুলো সৃষ্টি হয়ে থাকে, সেগুলো যেমন ট্রেড মার্ক বা কপিরাইট ইত্যাদি বিষয়গুলোকেই মূলত ক্ষতিপূরণের মামলা, এগুলোকেই দেওয়ানি প্রকৃতির মামলা হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। এখন এই মামলাগুলোর আর্থিক এখতিয়ার বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটি হলো, মামলাটি যদি 25 লক্ষ টাকা মূল্যমানের হয়ে থাকে বা ক্ষতিপূরণটি 25 লক্ষ টাকা পরিমাণের হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করতে হবে। আর 15 লক্ষ টাকার হলে সহকারী জজ আদালতে দায়ের করতে হবে। এখন আঞ্চলিক এখতিয়ার বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটি হলো, মামলাটির অভিযোগটি এটি কোন ডিস্ট্রিক্টে হয়েছে বা বাদীগণ কোন ডিস্ট্রিক্টে অবস্থান করছে তার ভিত্তিতে মূলত মামলাটি আঞ্চলিক এখতিয়ার নির্ধারিত হয়ে থাকে। এখন মামলাটি কোনো ডিস্ট্রিক্টে ঘটেছে বা উদ্ঘাটিত হয়েছে, ওই ডিস্ট্রিক্টের আদালতে মামলাটি দায়ের করতে হবে। বা কোনো ডিস্ট্রিক্টে বিবাদী অবস্থান করছে, ওই ডিস্ট্রিক্টেও মামলাটি করা যাবে।
আবার যদি মামলাটির এমন হয়ে থাকে যে মামলাটির জমি বা কোনো একটি সৃষ্ট ঘটনা যেটির ডিস্ট্রিক্ট বা সীমানাগত অনিশ্চয়তা রয়েছে, কোন সীমানার মধ্যে পড়েছে, কোন ডিস্ট্রিক্টে মামলাটি করতে হবে নিশ্চিত নয়, সেক্ষেত্রে দেওয়ানি আদালতের যে কোনো ডিস্ট্রিক্টে মামলাটি দায়ের করতে হবে। তখন আদালত নির্ধারণ করবে মামলাটি কোন ডিস্ট্রিক্টে প্রেরণ করবে বা কোন আদালত শুনবে। এখন মূলত মামলাটি সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজ আদালত দায়ের করার বা যোগ্য জজ আদালত যে কোনো মূল্যমানের মামলা শুনতে পারে বা নিষ্পত্তি করতে পারে। এই তিন আদালত মূলত মামলাটি বিচার কাজ প্রাথমিকভাবে নিষ্পত্তি করবেন। তারপর কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে তিনি আপিল আদালতে যাইতে পারে। আর ডিস্ট্রিক্ট জাজ এবং অতিরিক্ত ডিস্ট্রিক্ট জাজ মূলত হল আপিল আদালত, তারা মূলত মামলাটির আপিল নিষ্পত্তি করেন। এখন ডিস্ট্রিক্ট জাজ মূলত 5 কোটি টাকা মূল্যমানের মামলাটি শুনানি করতে পারেন এবং বিচার নিষ্পত্তি করতে পারেন। অন্যথায় এর থেকে বেশি মূল্যমানের হলে মামলাটি সুপ্রিম কোর্টে প্রেরণ করতে হবে। এখন আমরা জানি বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ বিচার নিষ্পত্তিকারী আদালত। সুপ্রিম কোর্টের 2টি বিভাগ রয়েছে। প্রথমটি হল হাইকোর্ট বিভাগ, সর্বশেষটি হল আপিল আদালত, আপিল বিভাগ। বাংলাদেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের মামলা নিষ্পত্তি করার প্রধান। তিনি আপিল বিভাগে মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে যে রায় প্রদান করবে তা মূলত বাদী এবং বিবাদী উভয় পক্ষকে মেনে নিতে হবে এবং তারপর আর দ্বিতীয় কোনো অপশন নেই। এখন মামলাটি কীভাবে শুরু করতে হয় তা নিয়ে মূলত কিছু কথা বলব। প্রাথমিকভাবে মূলত মামলাটি অভিযোগ বা নালিশ জাজ কোর্টের নির্ধারিত কর্মকর্তা, আদালতের নির্দিষ্ট কর্মকর্তার নিকট অভিযোগটি লিখিতভাবে প্রেরণ করতে হবে বা মৌখিকভাবে লিখিতভাবে প্রেরণ করতে হবে। তারপর আপনার মামলাটির একটি নির্দিষ্ট ফি আছে, সেটি প্রদান করতে হবে এবং মামলাটির এই লিখিত অভিযোগটি বা নালিশটিকে আমরা মূলত আইনের ভাষায় আরজি বা পেডিংস বলে থাকি। এটি নকল সহ আপনার বিবাদীর নিকট পাঠিয়ে দিতে হবে সমন জারি করার জন্য। তারপর বিবাদী লিখিত জবাব দিবে এবং বাদী এবং বিবাদী উভয় পক্ষে সাক্ষী এবং যুক্তিতর্ক, সাক্ষীদের যারা জবানবন্দি সব গ্রহণ করা হবে এবং মামলাটির মূলত অভিযোগ গঠনের মাধ্যমে চূড়ান্ত শুনানি শেষ হয়ে মামলাটির রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণায় যে ডিক্রিটি প্রদান করা হবে সেটি মূলত মামলার জাজ করে মূলত রায় বা ডিক্রি বা সিদ্ধান্ত, আদেশ। এখন যদিও আইনের ভাষায় মূলত মামলাটির যে চূড়ান্ত নিষ্পত্তিটি হয়ে থাকে তাকে আমরা ডিগ্রি বলি, রায় বলে থাকি। অন্যদিকে এই বিচারিক প্রক্রিয়ার বাহিরেও আরেকটি প্রক্রিয়া, বিকল্প প্রক্রিয়া, যেটি আমরা এডিআর বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বলে থাকি, সেই প্রক্রিয়াতেও আপনারা মামলাটি বিচার চাইতে পারবেন এবং নিষ্পত্তি করতে পারবেন। অর্থাৎ তখন আদালত আপনাদের নির্দিষ্ট আদালতের কর্মকর্তা এবং ব্যক্তিকে মামলাটি নিষ্পত্তি করার দায়িত্ব দিবেন, অর্থাৎ যাকে সালিশ বা মিডিয়েশন বলা হয়ে থাকে। বাংলাদেশেও বর্তমানে কিছু আরবিট্রেশন ট্রাইব্যুনাল গঠন হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং আদালতের মাধ্যমেও মামলা মিডিয়েশনের প্রক্রিয়া প্রতিটি ডিস্ট্রিক্টে বিদ্যমান আছে এবং আদালত সেটি নির্ধারণ করে থাকে, যার মাধ্যমে মূলত সিভিল মামলাগুলো নিষ্পত্তি হয়ে থাকে। পাশাপাশি আরবিট্রেশন ট্রাইব্যুনালও বিভিন্ন সিভিল কেসেস মূলত নিষ্পত্তি করে থাকে।
এই উভয় প্রক্রিয়ায় মূলত উন্নত দেশগুলোতেও, বিশেষ করে ইউনাইটেড কিংডমে বিদ্যমান। তারই অনুসারে মূলত বাংলাদেশের আদালতগুলো পরিচালিত হচ্ছে একই স্ট্যান্ডার্ডে, একই মানদণ্ডে। মূলত সালিশ এবং সরাসরি বিচারিক প্রক্রিয়া উভয় মাধ্যমে মামলা নিষ্পত্তি করা হচ্ছে, যা বিদেশেও করা হয়ে থাকে। এইভাবেই মূলত মামলাটি সমাপ্ত হয়ে থাকে।